কেক কাটার পরে জিসান ভাই যেটা করলো সবার সামনে, ওখানে মামা দাঁড়ানো ছিল, আমার যে মামাতো ভাইয়ের বউ, মামাতো ভাই, তারপরে মামি, সবাই তো উপস্থিত ছিল ওখানে। সেখানে সে একদম ফিল্মি স্টাইলে বলতেছে যে আমি তোমাকে প্রায় হচ্ছে 5 বছর হয়ে যাচ্ছে, 6 বছর হয়ে যাচ্ছে তোমাকে পছন্দ করি, অনেক হয়েছে পছন্দ পছন্দ করা, এখন আমি তোমাকে বিয়ে করতে চাই, বাসা থেকেও আম্মু চাচ্ছে আমার বিয়েটা হয়ে যাক, আর তোমাকে আমার আম্মুর ভীষণ পছন্দ। মানে সে ওই বিয়ে খাইতে গেছে যখন, তখনই সে আমার ছবি আনছে এবং তার মাকে দেখাইছে। তার মা বলছে হ্যাঁ মেয়েটা সুন্দর, কিন্তু তার মা এটা জানে না তার ছেলে যে এই মেয়েটার জন্য এখন অবধি অপেক্ষা করতেছে বা পেছন পেছন ঘুরতেছে। তো সেই জায়গা থেকে সে তার মাকে আমার ছবি দেখানো শেষ, এখন বলতেছে মা বাসা থেকে মেয়ে দেখতেছে, বারবার বিয়ের কথা বলতেছে, তো আমি কিভাবে অন্য কাউকে বিয়ে করব, তাই আমি মামার সামনেই তোমাকে প্রপোজ করলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, বাকিটা মামা দেখবে, তুমি জাস্ট হ্যাঁ বলো। তো ওই যে প্রপোজ করার ব্যাপারটা, এটা তো আমার জীবনে আগে একটা রং জিনিস বয়ে নিয়ে আসছে। তো আমি বেশ কিছুক্ষণ তাকাইছিলাম, মানে আমি যে কথা বলবো আমার কোনো ভাষাই ছিল না। উপর দিকে আমার মনের মধ্যে কোথাও একটা তোলপাড় হয়ে যাচ্ছিল, একদম কান্না করে সাথে সাথে আমার কান্না চলে আসছে। তো আমি কিছুই বলি না, বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়ানো ছিলাম, প্রায় 1-1.5 মিনিট, আর সে নিচে হচ্ছে একদম হাঁটু গেড়ে বসাই ছিল। তো খুব অবস্থা আমার যখন খুব আমি দেখতেছি যে আমি আর নিতে পারতেছি না জিনিসগুলো, তখন আমি আস্তে করে মাথা নিচু করে এসে আমার রুমে দরজা লাগায় বসে আছি। তো ও হচ্ছে ওই জিনিসটাতে ভীষণ লজ্জা পাইছে, যেহেতু সবাই সামনে ছিল। তো মামি আসছে, মামি এসে আমার দরজায় ধাক্কা দিতেছিল যে তুমি চলে আসলা কেন, দরজা খোলো। আমি আর দরজা খুলি নাই, ওইদিকে মামি তাদেরকে বিদায় করতে পরে বুঝাইয়া যে ঠিক আছে ও চায় না বিয়ে শাদী, বা এখন চাইতেছে না, অন্ততপক্ষের পড়াশোনাটা কমপ্লিট হোক। মামাও বলছে যে তুমি ছেলে হিসেবে ভালো, আমাদের পছন্দ, কিন্তু পড়াশোনা করুক, পরে আমরা দেখতেছি ব্যাপারটা, তুমি রাগ হইও না। বাট সে এটাতে খুব তার ইগোতে খুব লাগছে বিষয়টা। যাই হোক, তারপর রাত্রে তারা চলে গেল। আর অপর দিকে আমি সেই আমার পুরনো স্মৃতিগুলো, যখন আমাকে ফয়সাল ভাই প্রপোজ করছে, সে কৃষ্ণচূড়া ভেঙে নিয়ে সেরকম সবার সামনে আমাকে ডিরেক্টলি প্রপোজ করছে কত ফিল্মিভাবে, ওগুলো আমার মনে পড়তেছিল যে এরকম এত যারা ন্যাকামি দেখাবে, এত যত পেছন পেছন ঘুরবে, এত ভালোবাসে বোঝাবে, তারা জীবনে খারাপ কিছু করবে। এখন সে যে আমাকে বিয়ে করতে চাচ্ছে এটাও আমার মাথায় আসতেছে না, কারণ আমাকে ফয়সাল হাজারবার বলছে সে আমাকে বিয়ে করতে চায়, বাট তারপরেও তো সে আমার সাথে বাজে কিছু করছে। তো আমার মাথায় এগুলোই ঘুরতেছে এখন। এই বিষয়গুলো এখন অনেকের কাছে মনে হইতে পারে যেগুলো হচ্ছে এত ন্যাকামি, আসলে যেই জিনিসটা যার সাথে হয় সে ছাড়া কিন্তু অন্য কেউ বিষয়টা বুঝতে পারে না। যাই হোক, তো তখন আমি সারা রাত বসে ফ্লোরে বসে জাস্ট চোখ বন্ধ করলে যেন সম্পূর্ণ পেছনের স্মৃতিগুলো, যে ও আমার সাথে যে ভালো ব্যবহারগুলো করছে ওগুলো আমার চোখে ভাসতেছিল, ফয়সাল যেই যা যা করছে। তো সারা রাত ঘুমাতে পারিনি, ফ্লোরের মধ্যে কখন রাত্রে ঘুমাই গেছি বলতে পারি না। সকালে 7টার সময় উঠছি, বাবু উঠে গেছে তখন উঠছি। ওঠার পরে মামি তো খুব রাগ হয়েছে, গেট খুলে যখন বের হয়েছে তখন মামি অনেক রাগ হয়েছে। প্রথমবার মামি আমার সাথে এত রাগ হয়ে কথা বললো। এর আগ অবধি মামি আমার সাথে সবসময় নর্মালি হাসি খুশি কথা বলে। তো মামি প্রচুর রাগ হইলো যে এটা কি কোন ধরনের ব্যবহার, তুমি শিক্ষিত হয়ে বা পড়াশোনা করতেছো, এত ভালো ভার্সিটিতে পড়ো, এত ভালো পরিবেশে থেকেও ম্যানার্স নাই তোমার মধ্যে, তুমি ওকে না করে দিতে পারতা বা ভালো মন্দ কথা বলতে পারতা যে ঠিক আছে দেখবো, পরে আসো এই বিষয়ে। তো আমিও না মামির সাথে রাগ হয়ে গেছি, আমি বলতেছি কেন দেখবো, আমি তো ওনাকে পছন্দ করি না, আমি বলছি বিয়ে করব। আর আপনারা বলছেন, আপনারা কি আপনাদের কাছে আমি বোঝা হয়ে গেছি, আমাকে বিয়ে দিয়ে দিবেন, এখানে রাখতে চাচ্ছেন না, আর কোনো রকমে কষ্ট করে আরেকটা বছর থাকতে দেন, আমি আমার বাচ্চাটা নিয়ে চলে যাব। তখন মামি আরও রাগ হয়ে গেছে, বাচ্চাটা নিয়ে চলে যাবা বললেই হইলো, বাচ্চাটা একবারে তুমি নিয়ে চলে যাবা, আর সবার কোনো কিছু মানে সবাই এত কিছু করলো, এগুলার কষ্টের কোনো দাম নাই, তুমি তোমার কষ্টটাই দেখতেছো। মানে হাজার কিছু, যে ছেলেটা এত পেছন পেছন ঘুরতেছে, সেই তোমাকে এত বছর ধরে পছন্দ করে রাখছে, ছেলে মানুষের পছন্দ পরিবর্তন না হওয়া মানে বোঝো, সে তোমাকে ভীষণ চায়। তো এরকম অনেক কিছু বলল। আমি আবার তখন আমাকে বোঝাচ্ছিল, পরে একটু ঠান্ডা হয়ে বোঝাচ্ছিল যে দেখো তোমার মামা আমার চেয়ে বয়সে অনেক বড়, তারপরে আমি তোমার মামাকে বিয়ে করছি শুধু এই জন্য যে সে এক নাগাড়ে 4-5 বছর আমার জন্য জাস্ট ওয়েট করছে, আমার পড়াশোনা কমপ্লিট হবে বা আমাকে নিয়েই ভাবছে। তারপরে আমার মনে হয়েছে যে না, এটা রাইট পারসন, এই লোককে ছাড়া যাবে না। তো এই কারণে তো ও তোমাকে খুব ভালোবাসে, তোর চোখের দিকে দেখলে বোঝা যায়, ও তোমাকে ঠকাবে না। আমি বলতে চাই না আমার কারো ভালোবাসা, আমি কোনো পুরুষ মানুষ চাই না আমার জীবন, আর বিয়ে তো আমি জীবনেও করবো না। আপনার ভালো না লাগলে আমি আপনি আপনার বাসা থেকে চলে যাবো, এগুলো বলে একদম নাস্তা না খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে চলে গেছি। তো চলে যাওয়ার পরে যখন ভার্সিটিতে গেলাম, যাওয়ার পর ওই দিন আর দেখি নেই, তাকে আর দেখি নেই, চলে আসছে। তো পরদিন পরে 2 দিন আর যাইই নেই, ক্লাস ছিল না, না যাই না। 4 দিনের দিন, যেদিন হচ্ছে ওই ঘটনা থেকে আমার জন্মদিন ছিল 4 তারিখে, 8 তারিখের ঘটনা, অক্টোবরের 8 তারিখে। ওই দিন আমি
কলেজে ভার্সিটিতে যাওয়ার পরে যখন রিক্সা থেকে নামছি, নামার পরে মানে 2 কদম রাস্তা হাঁটতে পারিনি, কোত্থেকে সেই লোক একদম আমার সামনে এসে হাজির, এসে বলতেছে চলো তোমার সাথে আমার কথা আছে। তো আমি নিজেকে শক্ত রাখতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে বলেন, আপনি কি বলবেন, এখানেই বলেন, কোথায় চলবো। বলছে না, এখানে এত মানুষের সামনে কথা বলা যাবে না, কোথাও বসে আমি ঠান্ডা মাথায় তোমার সাথে কথা বলতে চাই। আর আমি এইসব ঢং নিতে পারতেছি না, কী হয়েছে তোমার, কী সমস্যা, কেন তোমার আমাকে পছন্দ না সেটা তুমি আমাকে জানাবা। তো সে ভাবতেছিল আমার লাইফে হয়তো অন্য কেউ আছে বা কারোর সাথে আমি অন্য রিলেশন আছি বা কমিটেড আছি যে আমি বিয়ে করব তাকে। বলতেছে তুমি যদি কাউকে পছন্দ করো সেটা আমাকে বলো, আমি তাহলে তোমার রাস্তায় আসবো না। তুমি অন্য কাউকে ভালোবাসলে সেখানে তো আর আমি আসতে পারবো না। তুমি কিছুই বলতেছো না, চুপচাপ থাকবা আর ওপর দিকে আমাকে তুমি এভাবে পোড়াবা, সেটা তো হবে না। তো এরকম অনেক মানে খুব রাগ হয়ে অনেক কিছু বলতেছিল, বোঝা যাচ্ছিল যে খুব রেগে আছে। তো আমিও তো রাগ দেখাই বলতেছিলাম যে না, আমি আপনাকে কেন কাউকে বিয়ে করবো না, আমি বিয়েই করবো না জীবনে কোনো দিন। তো সে বলে তুমি সন্ন্যাসী হবা, আমি বলি হ্যাঁ আমি সন্ন্যাসী হব, তারপর আমি বিয়ে করবো না জীবনে, আপনার এসব নিয়ে আপনি আর কখনো আমার সামনে আসবেন না। সে বলতেছে না না না, এভাবে তো ছেড়ে দেওয়া যাবে না, তোমার পেছনে আমি আমার জীবনের 5 বছর ক্ষয় করছি, এখন তোমাকে ছেড়ে দিব, তুমি বলবার হচ্ছে আমি তোমাকে বিয়ে করবো না। তো এরকম অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট দুজন ঝগড়া করি রাস্তায় দাঁড়ায় চিল্লা। তো এভাবে 2-3 কথা বলতে বলতে 2-3 জন ছেলে এসে জিজ্ঞেস করা হয়ে গেছে অলরেডি যে ভাই কী সমস্যা, আপু কী সমস্যা। তো সে হচ্ছে ভার্সিটির সিনিয়র ছিল বা এটা তার ভার্সিটি, এখানে তার অন্যরকম একটা নাম ডাক আছে, সবাই তাকে চেনে, এখানে এসে সে আড্ডা দেয়। এখন এরকম একটা পরিস্থিতি তার কাছে খুব খারাপ লাগতেছে বিষয়টা। তো সে বারবার আমাকে চোখ গরম করতেছে আর বলতেছে চলো আমার সাথে আমরা অন্য কোথাও গিয়ে বসে কথা বলি। আমি বলতেছি যাবো না। এরকম করতে করতে সে একটা রিক্সা ডাক দিছে, তারপরে সে আমার হাতে ধরছে যে সে আমাকে জোর করে রিক্সায় উঠাবে, এরকম কিছু একটা। তখন ওই যে আমার হাতটা যখন ধরছে তখনই তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। তখন আমি বলতেছি আপনি আমার হাত ছাড়েন, হাত কেন ধরছেন, হাত ছাড়েন, মানে 10 বার বলছি যে হাত ছাড়েন। বাট সে হচ্ছে মানে কোথাও একটা অধিকার বোধ দেখাচ্ছিল যে হ্যাঁ কেন হচ্ছে তুমি আমাকে পছন্দ করবা না, করতেই হবে, বা টানাটানি করে সে আমাকে রিক্সায় ওঠানোর চেষ্টা করতেছিল। তো আমি তাকে ঠাস করে একটা চড় মেরে বসছি। এটা একদমই আমার ইচ্ছাকৃত ছিল না, ওই যে সে হাত ধরে রাখছে ওই জায়গা থেকে তার ছোঁয়াটা আমার ভালো লাগতেছিল না, ওখান থেকে এটা হয়ে গেছে। যাই হোক, তো তখন ওইটা মানে চটটা দেওয়ার পর আশেপাশে প্রায় 5-7 জন মানুষ ছিল, তারা একদম থ মেরে দাঁড়ায় গেছে কী হইলো এটা। তো সে আমার দিকে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে রিক্সার মধ্যে আমার হচ্ছে তার এক পা রিক্সার উপরে আর হচ্ছে নিচে, তো নিচে নেমে রিক্সাওয়ালা আমাকে ছেড়ে দিয়ে বলে কাজটা তুমি ঠিক করো নাই, কী করলা তুমি এটা। আমি আর কিছুই বলি না, আমি চুপ করে দাঁড়ায় আছি, নিচের দিকে তাকায় আছে। আর ওইদিকে সে যে আমার হাত ধরছে ওখানে আমার পুরো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তখন সে ওখান থেকে চলে গেল, বললো আমি আর তোমার সামনে আসবো না, তুমি আমাকে ডাকবা তারপরে আমি তোমার সামনে আসবো। মানে এরকম একটা ভাব দেখা গেল যে ঝগড়াঝাটি করছি, এখন হচ্ছে আমি আর ডাকবো না, তুই আমাকে ডাকবি তারপরে আসবো, তারপরে আমি তাকে মিস করব, এরকম কিছু একটা সে আমাকে বোঝায় গেল যে আমি পস্তাবো অনেক, তাকে আমি খুঁজবো কিন্তু পাবো না, এই ধরনের কথাবার্তা বলে সে চলে গেল। অপরদিকে আমার ওই যে হাতে ধরছে সেখানে আমার অবস্থা খারাপ, আমি রাস্তার পাশেই হচ্ছে বসে পড়ছি ওইখানে, কিছুক্ষণ ওখানে বসে থেকে আর ভার্সিটিতে যাইই না, আর বাসায় চলে আসছি। বাসায় এসে দরজা লাগায় সারাদিন ঘুমাইছি আর কান্না করছি, মানে দরজা লাগায় বসে আছি। মামি বারবার জিজ্ঞেস করতেছে, মামি তখন বুঝতে পারছে যে কিছু একটা তো হয়েছে বাইরে, বাট আমি আর দরজা খুলি নাই। আমি রুমের মধ্যে মানে বসে বসে চিন্তা করতে করতে কান্নাকাটি করে টোরে ঘুমাইছি। একদম সন্ধ্যাবেলা বের হয়েছে 7টার সময়, ওদিন পড়াইতেও যাইনি। তো মামি হচ্ছে গেট খোলার পরে জিজ্ঞেস করতেছে যে কী হয়েছে। তো আমি এরকম মামিকে বলে দিছি যে মামি আমি তো ছেলেটাকে একটা চড় মেরে বসছি, কিন্তু এটার জন্য আমার আবার মানে ভুল হয়ে গেছে, যেটা আমি বুঝতেছিলাম, কোথাও একটা পস্তাচ্ছিলাম যে ঠিক আছে ওনাকে মারাটা ঠিক হয় নাই, ওটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, সরি বলা উচিত, এরকম ভাবতেছিলাম। কিন্তু মামিও খুব রাগ হয়, বলে যে এটা তোমার একদমই ঠিক হয়নি, ও এত তোমার চেয়ে বয়সও এত বড়, তার মধ্যে ভার্সিটিতে ওদের একটা নাম ডাক আছে, ওই জায়গার মধ্যে তুমি এরকম একটা কাজ করছো, সবাই এটা নিয়ে কথা বলবে না, তো এরকম করাটা তোমার ঠিক হয় না, তুমি কথা বলো কেন তুমি হচ্ছে চাচ্ছ না বিয়ে করতে সেটা ওকে জানাও। তখন মামি আমাকে এই কথাটা বললো। তখন আমি বললাম যে মামি জানাইলে কি হবে, জানাইলে আমাকে সে বিয়ে করবে না, এটা আমি জানি, আর অযথা একজন মানুষকে আমার পার্সোনাল কথা আমি জানাইতে চাই না, আর এটা জানার পরে কোনো ছেলেই রাজি হবে না বিয়ে করার জন্য, সেটা তো অন্ততপক্ষে আপনিও বুঝেন। তো মামি আমাকে বারবার বলতেছিল যে আমার কেন জানি মনে হয় ও সব কিছু জেনেও তোমাকে বিয়ে করবে, ওর চোখে অন্যরকম একটা নেশা তোমার জন্য, যেটা বোঝা যায়, ওর তা চাহনিতে দেখলেই বোঝা যায় ও খুব করে চায় তোমাকে। তো আমি হচ্ছে বললাম যে মামিকে না এগুলো সম্ভব না, ঠিক আছে ওনার সাথে দেখা হলে আমি ওনাকে সরি বলে দিব। তো আমি আবার বুঝাইলো যে ঠিক আছে যদি কোনো এরপর বেশি জোরাজুরি করে বা দেখা করতে চায় তুমি ওনার সাথে হচ্ছে দেখা করো, দেখা করে বলে দিও।
যে আমার প্রবলেম আছে বা আমার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জীবনে, তাই আমি হচ্ছে কোনো ছেলেকে বিশ্বাস করি না। তখন দেখবো ও আপনার থেকেই রাস্তা থেকে সরে গেল, মামি আবার আমাকে এটা বোঝাইলো। এখন এখানে হচ্ছে আমার এই বিষয়গুলো অনেকের কাছে মনে হইতে পারে যে আমি বেশি বেশি করতেছি। আসলে এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ, যার সাথে হয় একমাত্র সেই বলতে পারবে এটার পেইন কতটুকু। আর অপরদিকে আমার মা তো আমাকে মানে জাস্ট তেজ্য করে দিছে এই টাইপের, কোনো দিন পরিচয় দিবে না। আর মামা মামি চাচ্ছিল আমি যাতে বিয়ে করে সেটেল হয়ে যাই, আর আমার বাচ্চাটা সব সময় হচ্ছে তাদের কাছেই থাক, বা তারাই আমার বাচ্চাটাকে বা তাদের সন্তান হিসেবে বড় করুক, আমি আমার লাইফটা সেটেল করে নেই বিয়ে করে। কারণ বিয়ে ছাড়া কোনো মানুষ আমার জীবনে আসার আগ পর্যন্ত আমি হচ্ছে এখান থেকে ওই জিনিসগুলো ভুলতে পারবো না, এরকম ছিল মামা মামির ধারণা। কিন্তু এত হচ্ছে বললেই তো আর সব জিনিস হয়ে যায় না। বিয়েটা যেহেতু আমারও তো চাইতে হবে। আর আমার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নেই। আমার চিন্তা এরকম ছিল, আমি আমার ছেলেটাকে নিয়ে চাকরি বাকরি করে ও বড় হয়ে যাবে, ও স্কুলে পড়বে, আমি ওকে বড় করব, এরকমভাবে আমার জীবনটা চলে যাবে। বাট দুনিয়াটা তো এত সহজ না। যাই হোক, তো এভাবে এরপর থেকে আর ভার্সিটির সামনে দেখি না। জিসানের কোনো পাত্তা নাই, সে মামিদের বাসায় আসে না, ভার্সিটির সামনে আসে না, আমার স্টুডেন্ট পড়াইতে গেলে ওখানে দেখি না, মানে টোটালি সে গায়েব হয়ে গেছে। আর আমি মনে মনে এত খুশি, যে আল্লাহ, আগে যদি জানতাম তাই চটটা তো আরও 2 বছর আগে দিয়ে দিতাম, তাইলে এই লোক আর আমার পেছনে পেছনে আসতো না। আর অপর দিকে জিসান যেটা করতেছে, সে হচ্ছে একদম ইসে করে রাখছে, যে কি বলে, যে আমি হচ্ছে ওর থেকে দূরে থাকলে তখন ও বুঝবে ও যে আমাকে ভালোবাসে। থাকে না, মানুষ বলে না যে দূরত্বে ভালোবাসা বাড়ে, এরকম কিছু একটা সে আমাকে ফিল করাতে চাচ্ছে। এখন আমি তার জন্য তো আমার তো এক ফোঁটা পরিমাণ ফিল নাই, সেখানে আমি এখন কি ফিল করবো? আমি তো খুশি সে এখন আসে না। আর মামি হচ্ছে 2-4 দিন পর পরই জিজ্ঞাসা, জিসানের সাথে দেখা হয়েছিল, জিসানের সাথে দেখা হয়েছিল? আমি বলি না। বলে দেখছো ছেলেটা কোথায় চলে গেল? তো আমার মামাতো ভাইকে জিজ্ঞেস করে, ও বলে হ্যাঁ, ও হচ্ছে ওর বাবার ব্যবসায় সময় দিচ্ছে। তো তখন সে একদম ভালো ছেলের মতো, সে ঘুম থেকে উঠে 12টা-1টা বাজে, ঘুম থেকে উঠে তারপরে তার বাবার ব্যবসায় ওখানে দেখে, আড়তে ওখানে যায়, আর ওখানেই হচ্ছে সে থাকে। আর সারাদিন থাকে, কোথাও যায় না, কোনো আড্ডা দেয় না, ভার্সিটির এদিকে আসে না, বন্ধুবান্ধব নাই। সে এখন একবারে ব্যবসায়ী ছেলে হয়ে গেছে। বাবা মা তো খুব খুশি, আরে আমার ছেলেটা এত ভদ্র হয়ে গেছে। আর সে অপেক্ষা করতেছে আর দিন গুনতেছে যে আমাকে তো হচ্ছে ভাবনা ফোন করবে, আর আমি এদিকে খুব খুশি। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে, তো এর মাঝে আমার 3rd সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে, প্রায় 5 মাস সময় চলে গেছে। 5 মাস পরে একদিন, 5 মাস 4.5 মাস হবে এরকম, একদিন রাত্রের 12টার সময় আমার ফোনে আননোন নাম্বার একটা ফোন আসছে। এই পর্যন্ত তার সাথে আমার ফোনে কথা হয় নাই, আজকেই ফার্স্ট। তো আমার ফোনে যখন ফোনটা আসছে, 12টা বাজে কে ফোন করবে, ইমার্জেন্সি ফোন ছাড়া তো আসার কথা না। তো ফোন রিসিভ করে সালাম দিছি। সালাম দেওয়ার পরে সে বলতেছে যে তুমি তো অনেক পাশান মাইয়া, তুমি যে 5 মাসে আমাকে একটা ফোনও করলা না। কে আপনি? যেহেতু তার সাথে কথা বলিনি, ভয়েসটা তো হঠাৎ করে চিনি নাই। বলছে কে আপনি? রং নাম্বারে ফোন করছেন হয়তো, এখানে কাকে চাচ্ছেন আপনি? বলে তোমাকেই চাচ্ছি, তুমি অনেক খারাপ, তোমার মধ্যে মায়া দয়া বলতে একটু কিছু নাই। তোমার এই 4-5 মাসে একদিন মনে হইল না যে লোকটা কোথায় গেল? পরে আমি বলি কি লোকটা কোথায় গেল মানে কি, কে আপনি? তখন সে বলল তার কথা। আমি বলেছি আপনি যদি দেশের বাইরে চলে যেতেন সেটা অবশ্যই শুনতাম, অসুস্থ হলে বা দুনিয়া ছেড়ে চলে গেলে সেটাও জানতাম। এখন যেহেতু আপনি মারা যান নাই, দেশের বাইরে যান নাই, অসুস্থ হন নাই, তার মানে আপনি ঠিকই আছেন। আর আমার আপনার খোঁজ নেওয়ার কী আছে? আপনার সাথে আমার কী এমন সম্পর্ক যে আমার খুব ঠেকা পড়ে গেছে যে আমি আপনার খোঁজ নিব? পরে সে মানে বললো যে আমি 4-4.5 মাস নিজেকে এত কষ্ট করে বেঁধে রাখছি যে আমি তোমার সাথে কথা বলবো না, তাইলেই তুমি আমাকে ফোন করবা। এরকম আমার ফ্রেন্ডরা বলে যে যাদের মেয়েরা হচ্ছে একটু দূরত্বে গেলেই আবার মিস করে। তো আমি সেরকম কষ্ট করে নিজেকে সামলাইলাম, অথচ তুমি একটা ফোন দিলা না। তো আমি মানে ওই দিন খুব হাসলাম যে আল্লাহ, এই বাচ্চামো জিনিসগুলো, এগুলো হচ্ছে। আমি বললাম যে আপনি কি যে স্কুল পড়ুয়া কোনো টিনেজ বাচ্চা যে আপনি এই বন্ধুরা বললো আর ভাবলেন আপনি দূরে চলে যাবেন, আমি আপনাকে মিস করব? তো ওই দিন কীভাবে যেন তার সাথে আমি প্রায় 20-25 মিনিট কথা বললাম। তো তখন সে কোনো প্রেম ভালোবাসা কিছুই বলেনি, বলতেছিল সে কীভাবে ব্যস্ত হয়ে গেছে বা কেন সে আসে নাই, কেন নিজেকে দূরে রাখছে আমাকে ফিল করানোর জন্য। আমার খুব হাসি পাইছে এই বিষয়গুলোতে। তো এভাবে কথা বলার পরে আমি আর কোনো কিছু বলি না, রাত্রে তো ঘুমায় গেলাম। সকালে উঠে মামিকে নাস্তা খাইতেছি, তখন মামা চলে গেছে, আমি আর মামি নাস্তা খাইতেছি। তখন মামিকে আমি হাসতে হাসতে বলতেছিলাম যে মামি এরকম এরকম এই লোকটা হচ্ছে ফোন করছে, রাত্রে ফোন করে এগুলো বলতেছে। তখন মামি আবার শুরু করলো মামির লেকচার যে হ্যাঁ, ছেলেটা আসলেই মনে হয় ভালো, তুমি এক কাজ করো, ছেলেটার সাথে দেখা করে তুমি বলে দাও
যে তোমার লাইফে একটা প্রবলেম আছে, যদি এটা শোনার পরে ওর মনে হয় যে ঠিক আছে ও তোমার সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে তুমি সম্পর্কটা কন্টিনিউ করার চেষ্টা করো। তখন আবার মামি হচ্ছে আমার মায়ের কথা বললো যে আমরাও চাই তুমি একটা বিয়ে করো, আর তোমার মায়ের তো তুমি বলতে তুমি ছাড়া আর দুনিয়াতে কেউ নাই, এখন তোমার এরকম জীবনযাপন এটা আপার কাছে কখনোই ভাল লাগবে না, তোমার যদি একটা বিয়ে হয় আপাও তখন নিশ্চিন্ত থাকতে পারবে। তো অনেক কিছু বোঝানোর পরে আরও এরকম 2-4-5 দিন বোঝাইলো, আর মাঝে মাঝে সে এখন ফোন করে 2 মিনিট, বড়জোর 3 মিনিট, সামনাসামনি এখনও আর আসে না। তো এভাবে কথা বলার পরে তখন আমিও মামির কথাটা একটু চিন্তা করতেছিলাম যে আচ্ছা ঠিক আছে। তো সে আমি মানে 100% শিওর যে সে যখন শুনবে যে আমার সাথে এরকম কিছু হয়েছে, তখন সে আর চলে যাবে। তাহলে হচ্ছে তাকে বলে দেই সত্যটা, সে যাতে আর সামনে না আসে। এমনি তো বেচারাকে সরি বলা দরকার, ফোনে এখনও সরি বলি না, যে চর মারা হয়ে গেছে এটা তো একটু বেশি হয়ে গেছে না। এরপরে একদিন ফোন দেওয়ার পরে আমি বললাম যে আপনি চলেন আমরা কোথাও বসে আপনার সাথে কথা বলি। তো সে তার মনে একদম লাড্ডু ফুটতেছে, বসে কথা বলার কথা বলছি, তো মনে হয় আমি করে ফেলবো, তাকে তার প্রপোজাল আজকে অ্যাকসেপ্ট করব, আমি তাকে বিয়ে করব। আমি তাকে একটা রেস্টুরেন্টের ঠিকানা দিলাম, বললাম যে ওখানে থাকবেন, আমি আসবো সন্ধ্যার পরে। তো আমি আমার টিউশন শেষ করতে করতে প্রায় রাত্রে 7টা বেজে যায়। তারপরে আমি তার সাথে দেখা করতে গেলাম, যাওয়ার পরে দেখতেছি সে তার বাইক নিয়ে এখানে আগে থেকেই ওখানে সে ওয়েট করতেছে আমার জন্য। আমি গেলাম, যাওয়ার পরে সে ওইখানে দাঁড়ায় ছিল, তো রেস্টুরেন্টের সামনে ওখানে ওই যে মেয়েরা হচ্ছে ফুল বিক্রি করে না, একটা ফুলওয়ালি মেয়ের থেকে 2টা বেলি ফুলের মালা নিছে। তো সেটা আমাকে যাওয়ার পরে দিল। তো আমি বললাম আমি ফুল পছন্দ করি না, আপনি জানেন না। বললো যে তোমার তো গোলাপে অ্যালার্জি, এটাতেও অ্যালার্জি? আমি বললাম হ্যাঁ, ফুলেই আমার অ্যালার্জি। তো তার ফুলটা সেই করলো কি হাতের মধ্যে বেঁধে রেখে দিল, তার হাতের মধ্যে বারবার নাকে নিয়ে ঘ্রাণ শুকতেছে একদম মেয়েদের মতো। আমি বলেছি আপনি কেমন ছেলে মানুষ, ছেলের আবার হাতের মধ্যে ফুল রাখে আর আপনার ঘ্রাণ নেওয়ার কী আছে। তো বসলাম, নর্মাল ছিলাম। যখন ওখানে গেছি তার কাছে, আমি একদম নিজেকে সারা রাস্তা বুঝায় শক্ত করে নিয়ে গেছি যে আমি তাকে ডিটেলসে সব কিছু বলবো, ব্যাস এখানেই সম্পর্কটা শেষ। তো গেলাম, বসার পরে বলতেছে হ্যাঁ বলো কী বলবা। তো ও পাশটায় সে বসা, আমরা 2 পাশে 2জন বসা, মাঝখানে তো টেবিল। তো তখন আমি তাকে সব কিছু বললাম যে দেখেন আপনি ছাড়াও আমার জীবনে আপনার আগে অন্য কেউ ছিল, বা আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমি কারোর সাথে বলতে চাই না, বাট যেহেতু আপনি এত আমার উপরে পেরেশানি করতেছেন, তো এই কারণে আমি পুরুষ মানুষ পছন্দ করি না, আমি আপনাকে আগে বলতে চাই। আপনি বলতেছে বলো, সমস্যা নেই, তোমার সাথে যত বড় অ্যাক্সিডেন্টই হোক না কেন, তারপরে হচ্ছে আমি তো বিয়ে আমি তোমাকেই করব, এরকম সে হচ্ছে আমাকে মানে বারবার বলতেছে। আমি বললাম আগে আপনি শোনেন কথাটা। বললো ঠিক আছে। তখন আমি তাকে ইন ডিটেলস সব কিছু বললাম যে আমার ফয়সালের প্রেমের ব্যাপারটা থেকে শুরু। তো সে না বলতে দিচ্ছিল না আমাকে, বারবারই মাঝে মাঝে বলতেছে আরে প্রেম করা কোনো ব্যাপার না, প্রেম করা, ছাকা খাওয়া এগুলো খুব নর্মাল, এরকম বলতে বলতে তো সে আমাকে কথা শেষ করতে না দিয়ে কথার মাঝখান দিয়ে সে বলতেছে যে কী হয়ে গেছে, এরকম প্রেম করছো, মেয়েরা হচ্ছে 10টা করে প্রেম করে, তাতে কি, আর বড় জোর কী হয়েছে, কারোর সাথে বিছানায় গেছো এটাই তো বলবা, এরকম কিছু একটা সে আমাকে বলতেছে। তো এটা আমার জন্য খুব খারাপ লাগে একটা কাজ করছে। এমনিতেই তো আমি এগুলো বলতে বলতে আমার ভেতরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি ওই দিনটা পুরো যেন চোখের সামনে আবার ভাসতেছিল, আমি শরীরে সেই স্পর্শগুলো অনুভব করতেছিলাম, আমার কাছে খুব খারাপ লাগছিল। তারপরে আমি হচ্ছে তাকে খুব সাহস করে বলতেছিলাম, বাট শেষ পর্যায়ে যখন হচ্ছে আমি ওইটুকু পর্যন্ত বলছি যে ওর বোনের বাসায় আমাকে নিয়ে গেছে পরে আমি আর কিছু বলতে পারিনি। ওখানে আমার পুরো হাত পা, তো ওখানে তো এসি ছিল, তার মধ্যে হাত পা ঠান্ডা হয়ে আমার এত পরিমাণে হাত পা মানে কাঁপুনি উঠে গেছে, কারণ এটা আমার জন্য একটা ট্রমার ব্যাপার ছিল। তো ওই জিনিসটা হচ্ছে আমি খুব প্যানিক করি, যখনই আমার মনে হয় আমার খুব প্যানিক হয়। তো এই কারণে আমার একদম হাত পা কাঁপতেছিল, আর আমার মানে কথা আমি বলতে চাচ্ছিলাম, অনেক শক্তি খাটাচ্ছিলাম যে আমি কথাটা বলবো, বাট আমার গলা দিয়ে কোনো সাউন্ড আসতেছিল না। তখন সে জাস্ট আমার হাতটা ধরছে, যে আমার হাত তো টেবিলে ছিল, টেবিলের উপর খুব করে হাত কাঁপতেছে, সে আমার হাত ধরছে। এটা ধরার পরে আমি আরও বেশি মানে খারাপ লাগে গেছে আমার যে পুরুষ মানুষের স্পর্শটা। তখন সে আমাকে বললো ওকে ঠিক আছে তুমি রিল্যাক্স হও, তোমার আর কিছু বলতে হবে না, আমি বুঝছি কী হয়েছে, তুমি হচ্ছে চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি যে উঠে দাঁড়াইতে পারতেছিলাম না, আমার পা দুটো মনে হচ্ছিলো ভেঙে পড়ে যাবে এক্ষুনি, আমার শরীরে কোনো শক্তি নেই এরকম লাগতেছিল। তো বেশ কিছুক্ষণ ওখানে বসে সে বললো আচ্ছা ঠিক আছে তুমি, তো খাবার অর্ডার দিছে, খাবার চলে আসছে, বাট খাওয়ার সময় আর হয় না। তো উনি হচ্ছে বলল যে ওয়েটারকে ডেকে বললো এগুলো প্যাক করে দেন। তো প্যাক করে দিল, আর ততক্ষণে সে হচ্ছে আমাকে বসে বসে বলতেছিল যে তুমি একটু রিল্যাক্স হও, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এরপরে সে আমাকে বাসায় এনে একদম সে আমার সাথে রিক্সায় উঠবে, সেটা তো সে যেহেতু বাইক নিয়ে আসছে, আর বাইক না আনলেও সে ওই মুহূর্তে আমার সাথে রিক্সায় উঠতো না, যেহেতু সে বুঝতে পারছে ব্যাপারটা যে তার স্পর্শটা আমার খারাপ লাগছে।
তখন সে একটা রিক্সা ডেকে আমাকে রিক্সায় উঠাই দিল, আর সে বাইক নিয়ে আমার পেছন পেছন আসলো, একদম উপরে উঠায় আমাকে বেল দিয়ে মামি গেট খুলছে, পরে আমি ভেতরে ঢুকছি। তারপরে সে হচ্ছে নিচে গেল, বললো যে মামি ওকে একটু রিল্যাক্স করেন, আমি চলে যাই। তো মামি তো বুঝতে পারছে ব্যাপারটা, যেহেতু মামি জানে যে আমি ওর সাথে যাচ্ছি কথা বলতে, তো মামি খুব আমাকে জড়ায় ধরে বারবার মাথায় হাত দিতেছিল, শরবত করে এনে দিছে যে খাও তুমি, রিল্যাক্স হয়, এগুলো কিচ্ছু না, যে ঠিক আছে। তো ওই দিন আর সে আমাকে ফোন দেয় নাই, রাত্রে নাকি মামিকে ফোন দিয়েছে, মামিকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আমি ঠিক আছি কিনা। তখন মামি জিজ্ঞেস করছে যে তোমাকে ও কিছু বলছে, বলছে যে হ্যাঁ আমি পুরোপুরি কিছু বলে নাই, এতটুকু অবধি বলছে। তো আমি কিন্তু তখন থেকে আর ওকে জানাই নাই যে আমার বাচ্চাটা আছে বা কোনো কিছু, ওই পর্যন্ত তো আমি যেতেই পারি নাই। তো এরপরে হচ্ছে ও তো ঠিক আছে, মামিকে বললো যে মামি ওর সাথে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি সবাই জানে? মানে ও বলতেছে যে আমার মামাতো ভাইরা বা গ্রামের কেউ এরকম। তো মামি বলছে এটা কি, মামি আবার ভাবছে আমি হয়তো সব কিছু বলে দিছি। তো মামি বলতেছে এটা কেউ জানে না, আমি আর ওর মামা আর ওর মা ছাড়া এটা কেউই জানে না, তুমিও কাউকে বইলো না। মামি আবার সাবধান করে দিল, যেহেতু এই পর্যন্ত কেউ জানে না, এখন এসে সবার জানাজানি হওয়ার কী দরকার। তো মামি বলে দিল যে তুমিও কাউকে বইলো না, এই বিষয়টা বাদ দাও, চুপ থাকো, তোমার ভালো লাগলে তো লাগলো, না লাগলে তুমিও মনে করবা ভুলে যাবা। তো অনেক কিছু বুঝাই দিছে। মামি একটা ভয় পাইতেছিল, যেহেতু তৃতীয় ব্যক্তি কেউ জানে না, আর মামাকে না জানায় আমি আর উনি বলা শুরু করছি জিসানকে, মামাকে জানানো তো উচিত ছিল, তো মামাকে যেহেতু না জানায় গেছি, মামিও ভয় পাইতেছিল। আর ওর যেহেতু হৃদয়ের ফ্রেন্ড, যদি হৃদয়কে কিছু বলে দেয় হৃদয় ভাইকে, তখন তো হচ্ছে ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে, আস্তে আস্তে সবাই জেনে যাবে না বিষয়টা। যাই হোক, তো এভাবে তো 2 দিন গেল। 2 দিন পরে সে আমাকে ফোন করছে, আর দেখা করার কথা বলেনি, ফোন করে বলতেছে যে ঠিক আছে, আমি আগে থেকেই জানতাম বা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে এরকম কিছু একটা তুমি বলবা, এই জন্যই তুমি কিছু বলতে চাচ্ছ, বাট তোমার সাথে এতটা খারাপ কিছু হয়েছে সেটা আমি ভাবতে পারিনি। আমি ভাবছি যা হয়েছে হয়তো বা তোমার স্বইচ্ছায় হয়েছে, বাট যাই হয়েছে ওটা নিয়ে আর মাথা ব্যথা করো না, এটা কোনো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার এটাতে কোনো সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করব। তো এখন তো মহাবিপদ। তো মামিকে জানাইলাম, বা জানানোর পরে মামি ভীষণ খুশি, যে তো সমস্যা কি, ও তো বিয়ে করতে চাচ্ছে। কিন্তু আমি তো শুধু এতটুকু, তো আমি বললাম আমি কিন্তু আপনাকে কথাটা শেষ করতে পারি না। বলো শেষ করতে হবে না, এই বিষয়ে আর কথা বলতে চাই না, আমি বুঝতে পারছি কী বলতে চাচ্ছ তুমি। তো আমি বললাম যে না, আমি পুরোপুরি কথাটা শেষ না করলে আপনি বুঝতে পারবেন না, ওইখানে কথাটা শেষ হয়নি, এরপরে জীবনে অনেক কিছু আমার ঘটে গেছে। তখন সে বলল ঠিক আছে, তাহলে তুমি ফোনে বলবা না দেখা করবা? আমি বললাম আচ্ছা, কালকে চলেন দেখা করি। তো আবার গিয়ে একটা কফি শপে বসলাম, বসার পরে ওনাকে আমি জানাইলাম যে ওই ঘটনা থেকে 3 মাস পরে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, এবং এরপরে আমি ঢাকা চলে আসি। তো আমি পুরো কথাটা আমার বলতে হয় না, যে এরপরে আমি ঢাকা চলে আসি, মামিদের বাসায় থাকা শুরু করি। তখন সে ফাট করে বলে তাহলে বাঁধন তোমার ছেলে না? মানে আমি জাস্ট হা হয়ে তার দিকে তাকাইছিলাম, এটা কেমন কথা। তো সে আমাকে জিজ্ঞেস করলো, সে তখন শিওর না, জাস্ট আমি স্বীকার করি যাতে এরকম। আমি বললাম হ্যাঁ। তো বললো যে ঠিক আছে, এখন কি করার, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার বাচ্চাটা ভালো আছে, সুস্থ আছে, এটাই তুমি হচ্ছে। তো আমি বললাম যে শুধু এটা না, আমি বিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই, বিয়ে করতে চাই, আমিও চাই আমার লাইফে আগাতে, কিন্তু আমি আমার বাচ্চাটাকে আমার সাথে রাখবো এখন। আর আমি আপনার সাথে একাও বিয়ে করব না, একাও সংসার করব না, আপনি আমার ফ্যামিলিকে রাজি করায় আমাকে বিয়ে করাবেন, এবং সমাজে আমার বাচ্চাটাকে আপনার স্বীকৃতি দিতে হবে আপনার ছেলে বলে। তখন সে হচ্ছে তো আবেগের বশে, সে তো আর এত কিছু চিন্তা করে না যে আমি তো আনম্যারিড, আমি যদি ডিভোর্সই হইতাম ব্যাপারটা অন্যরকম হইতো, যে ঠিক আছে মেয়েটা ডিভোর্সই, ওর বাচ্চাটা ওর স্বামীর বাচ্চা, বাট এখন তো আমার বাচ্চাটা দুনিয়ার চোখে তো অবৈধ একটা সন্তান। তো সে ওগুলার কিছুই চিন্তা ভাবনা করে না, যে আমি বিয়ে করতে রাজি শুনেই তার একদম লাড্ডু ফুটে গেছে মনে। সে বলে যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যা চাইতেছো সব হবে। আমি জাস্ট বাসায় গিয়ে আজকে আমার আম্মুর সাথে কথা বলে আমি বলছি যদি আপনার বাবা মা রাজি হয় আমার ছেলেকে তাদের বাড়িতে থাকতে দিতে, বা আপনি আপনার পরিচয় দিলে কোনো সমস্যা নাই, আপনার পরিচয় বড় করতে পারেন, বা আমি আমার ছেলেটা আমার কাছে রাখতে পারি, সেটা যদি সবাই রাজি থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে আমি আপনাকে বিয়ে করব, কোনো সমস্যা নেই। কারণ আমি অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলাম যে ঠিক আছে, যতই আমি আমার ছেলেটাকে একা বড় করি, বাবার তো জীবনে প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়াও হচ্ছে আমার বাবা মা, আমার মাও চাচ্ছে যে আমি লাইফে সামনে আগাই, সবাই যেহেতু চাচ্ছে, তাহলে দেখি। কোথাও একটা আমি শিওর ছিলাম যে তার বাবা মা কোনো দিনও রাজি হবে না। তো আমি বলছি যদি আপনার বাবা মার সাথে কথা বলেন, যদি রাজি হয় তাহলে আপনার বাবা মাকে মামার কাছে পাঠান, যেহেতু আমার বাবা নাই, আমার মামাই আমার গার্জিয়ান, আপনি মামার কাছে পাঠান, এরপরে মামা যা করার করবে। তো সে একদম খুব খুশি। ওই দিন আর আমি ততটা দুর্বল হই নাই। তারপরে সে আমাকে ওই দিনও বাসায় এসে নিচে নামায় দিয়ে গেল রিক্সায় করে, আমি রিক্সায়, সে বাইকে, আমি আসলাম। আসার পরে উপরে আসার পরে মামি আমাকে জিজ্ঞেস করলো, ওই দিন আস্তে আস্তে খুব দেরি হয়ে গেছে, ওখানে অনেকক্ষণ বসছি, ওই দিন অনেক কথাবার্তা হয়েছে। তো ওই দিন আস্তে আস্তে প্রায় রাত্রের 10টা বেজে গেছে। তো মামা ওই দিন ঘরে ছিল, মামা জিজ্ঞেস করলো যে এত দেরি,
তখন মামি বললো আচ্ছা আমি তোমাকে পরে বলতেছি। তো মামি তো খুব এক্সাইটমেন্ট, মামি মানে আসে যে কি হয়েছে শুনবে, তার জন্য আমি মানে চেঞ্জ করতে পারি না কিছু না। মামি আমার পেছন পেছন রুমে এসে আগে বলো কী হয়েছে। তো আমি বললাম যে এরকম এরকম, আমি ওনাকে বাবার কথা বলছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো যদি আপনার বাবা মা আমার ছেলেকে মেনে নেয় বা আমার ছেলেকে আমার সাথে থাকতে দেয়। তাদের মানায় না মানায় আমার কিছু যায় আসে না, বাট আমার ছেলেটা আমি আমার কাছে রাখতে চাই। বিয়ের পর তো আমার আপনার বাড়িতেই থাকতে হবে, তো আপনি যদি আমার ছেলেটাকে মানেন। তো এইটা শোনার পরে আমার মামির মাথায় তো আকাশ ভেঙে পড়ছে। ছেলেটা মানে ছেলেটা কোথায় যাবে, ছেলেটা কোথায় থাকবে, কার কথা বলছো তুমি? তো আমি বলতেছি আমার বিয়ে হয়ে গেলে আমার বাবু আমার সাথে থাকবে না? তোমার সাথে কেন থাকবে? তোমার ছেলে কিসের তোমার ছেলে? মানে মামি এত জোরে জোরে বলতেছিল। তো মামা ওই রুম থেকে চলে আসছে, কী হইছে? তখন মামি বলতেছে দেখো তোমার ভাগ্নি কি বলে, এত বড় নিমক হারাম, ওকে হচ্ছে আমি এত সাপোর্ট দিলাম, ওর দুনিয়াটা ধ্বংস হয়ে যেত যদি আমি ওকে না সামলাইতাম। এখন ও বলে ও বিয়ে করবে, ও আমার ছেলেকে নিয়ে যাবে। উনি বলতেছে আমার ছেলের কথা, উনি বলতেছে যে মামির ছেলে বলতেছে আমার ছেলেকে নাকি বিয়ে করে ওর সাথে করে নিয়ে যাবে। ও জিসানকে বলে আসছে যে জিসানের পরিচয় ও বাবুকে বড় করবে। কেন তুমি দেখো নাই যে আমি টিকার কার্ডে তোমার মামার আর আমার নাম দেয়া, তোমার ওর জন্ম নিবন্ধন করাইছি তোমার মামার আর আমার নাম দেয়া, এখন এটা তোমার ছেলে জানে কেউ এটা আমার ছেলে, তুমি তো চাইলেই তো ওকে নিতে পারবে না ভারে ভাবে, এটা কেমন কথা? তা আমি যেমন মানে কী বলবো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না, আমি জাস্ট মামের দিকে তাকাইছিলাম সেটা কি বলতেছে, আমার ছেলেকে সে কেন তার ছেলে বলতেছে, ঠিক আছে। তো আমি বললাম যে ঠিক আছে আপনারা অনেক দয়া করছেন আমার উপরে, অনেক আমাকে দেখছেন, কিন্তু আপনারা কখনো তো এটা বলেন না যে এই বাচ্চা কোনো দিন তুমি তোমার ছেলে এই অধিকার দেখাতে পারবা না, এ বাচ্চা আমরা আমাদের করে পালবো। ঠিক আছে আপনারা আমাকে ঢাকায় রাখছেন শুধুমাত্র বাবুর জন্য, ওকে দেখার জন্য, আমি ওর সাথে থাকার জন্য, সব কিছু হয়েছে, তাহলে এখন কেন আপনি আপনার ছেলে বলতেছেন? তো আমি আমার ছেলে, সে তার ছেলে, এরকম মানে দুইজন খুব চাচাচ্ছিলাম। তো মামা হচ্ছে আমাকে বললো যে তুই একটু চুপ কর, আমি তোর মামির সাথে কথা বলি। তো মামির সাথে সে মামিকে ওই রুমে নিয়ে গেল, মামি তো কান্না করতে করতে ভাষায় ফেলতেছে। ওইদিকে আমার মামির বিয়ের প্রায় 6 বছর বয়স হয়ে গেছে, সে এখনও বাচ্চা কাচ্চা নেয় নাই। পরবর্তীতে চিন্তাভাবনা যাও করছে, বাবুকে দেখে সে আর চিন্তাভাবনা করে না যে ঠিক আছে পরে নিবে, বাবু বড় হলে 5-6 বছর হলে বাচ্চা কাচ্চা নেবে। যাই হোক, তো এখন হচ্ছে মামি তো প্রচুর কান্নাকাটি করতেছে, যেটা মামির ছেলে সে আমাকে কেন দিবে। আর যদি এই কথাটা বাইরে চলে আসে, এখন আমার বিয়ে হয়ে গেলে বাইরে চলে আসলে তো সমস্যা নাই, যে ঠিক আছে আমার ছেলে যদি আমার স্বামী মেনে নেয় যেটা আমার ছেলে, তাহলে তো আর আমার মানে বাইরের মানুষের কথায় কিছু যাবে আসবে না। তবু আমি খুব ভয় পেয়ে যাই যে আমি বিয়ে করে আমার ছেলেকে সাথে করে নিয়ে যাব। আর জিসান আমার জন্য যেই পরিমাণ পাগল ছিল, আমি মনে করছে যে ঠিক আছে ওর বাবা মাও রাজি হয়ে যাবে আর বাবুকে আমি নিয়ে চলে যাব। তো মামি মানে এরকম অবস্থা, আমি এদিকে এই রুমে কান্না করতেছি, মামি ওই রুমে কান্না করতেছে, আর মামা কী করবে আর কাকে সামলাবে, কী বলবে। তো এই রাগের বশে আমিও তখন বলতেছি যে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার বাচ্চাকে নিয়ে কোথাও চলে যাব, ওখানে গিয়ে আমি থাকবো, আমি টিউশনি করবো আর ওকে নিয়ে থাকবো। ওনাদেরটা খাইছি, উনি খেয়ে পড়ে বড়, খেয়ে খাওয়ায় পড়ায় বড় করছে আমার বাচ্চাকে, এই জন্য উনি অধিকার দেখাইতেছে। তখন আমিও খুব প্যানিক করতেছিলাম যে কেন হচ্ছে উনি আমার ছেলেকে তার ছেলে বলতেছে, এখন তো তাইলে আমার ছেলেটাও আমার থাকবে না, কিছুই তো নাই আমার দুনিয়াতে। পরদিন থেকে সকাল থেকে আমি যাওয়া একটু নর্মাল হয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে যা হবে দেখা যাবে পরবর্তীতে। এখনও জিসান যেহেতু এরকমভাবে কিছু জানায় নাই, তার মানে যা হবে হোক। অপর দিক থেকে এখানে মামি আমার সাথে আর কথা বলতেছে না। আর আমার সাথে তো বাবু হচ্ছে প্রতিদিন আমার সাথে ঘুমায়, বেশিরভাগ সময় আমার সাথে ঘুমায়, মাঝে মাঝে মামির সাথে ঘুমায়। ওকে এখন আমাকে জাস্ট ধরতে পর্যন্ত দিতেছে না, আমি আমার ছেলেকে আমাকে ধরতে দিতেছে না, এরকম ব্যবহার করতেছে। সে ওকে খাওয়াচ্ছে, সে দরজা লাগায় রুমে বসেছিল, আমি বের হই প্রায় 9টা 8:30 15টার দিকে, এর আগ পর্যন্ত মামির চেহারাই দেখি নাই। রাত্রে এসে মামি আমার সাথে কোনো কথা বলে না। বাবুকে আমি কোলে নিতে গেছি, সে দরজা লাগায় বসে আছে, তো সে তার ফোন দেখে, বাবু আমার কাছে থাকে, মামার কাছে থাকে, আর সে দরজা লাগায় রুমের মধ্যে হচ্ছে ফোনে কার্টুন ছেড়ে বাবুকে তার কাছে বসায় রাখছে যাতে আমার কাছে না আসে। তো এগুলো আবার মামার কাছে খারাপ লাগতেছিল যে শত হোক বাচ্চাটা তো ওর, আর ও তো বাচ্চাটার সাথেই ছিল, এমন তো না যে আমি বাচ্চাটাকে ফেলে রেখে কোথাও একটা চলে গেছি এখন আমার মায়াটা কমে গেছে, আমি তো বাচ্চাটার সাথেই আছি। তো সেই জায়গা থেকে তো আমার ওর জন্য মায়ার ব্যাপারটা তো অন্যরকম। তো তখন এভাবেই মানে চলতে থাকলো, প্রায় 10-15 দিন চলে গেল। আমার মামির ব্যবহার অনেক পরিবর্তন, আমাকে দুই চোখে সহ্য করতে পারতেছে না। আর মামা এদিকে বুঝাইতেছে, ওকে আমি বুঝাইতেছি তুই মাথা গরম করিস না, তুই নিশ্চিন্ত থাক, আমি আসি খাই, মানে এই বাড়িতে আমি মনে হয় যে ভাড়া থাকি এরকম কিছু একটা, যে ওনাদের সাথে আমি থাকি খাই চলে যাই, আমার সাথে উনি কোনো কথাই বলেন। আর মামার সাথে তো রাত্রে আসলে দেখা হয়, সকালে আমার মামার সাথে খুব একটা দেখা হয় না। আর আমার ছেলেকে আমি একটু একটু কাছে পাই ওরকমভাবে, ও আসে আমার কাছে ঘুরে ঘুরে।
ততটুকু, কিন্তু আগের মতো আমি আর অধিকার দেখায় ওকে ধরতে পারিনি। এভাবে প্রায় 15 দিন কেটে গেল। তো 15 দিন পরে কি হলো সেটা হচ্ছে সামনের পর্বে জানবো। তো আজকের জন্য এতটুকুই থাক, সামনে গল্পটা আরও ইন্টারেস্টিং হবে। তো এই পর্যন্ত কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবা, বেশি বেশি করে গল্প নিয়ে কমেন্ট করবা। আর যারা এই পর্যন্ত শুনেছো তাদের জন্য, যদি তুমি নতুন হয়ে থাকো আজকে আমার চ্যানেলে বা ইউটিউবে তুমি উপন্যাস শুনতে চাও বা বড় কোনো গল্প শুনতে চাও, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। কমেন্ট বক্সে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে। তো সেখানে অনেক রোম্যান্টিক গল্প আছে, বড় বড় উপন্যাস আছে। যারা লং টাইম গল্প শুনতে পছন্দ করো তারা চাইলে সেখানে গিয়ে শুনতে পারো। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।